বঙ্গভবন, মহামান্য রাষ্ট্রপতির বাসভবন, বঙ্গভবন ঘিরে একটা উত্তাল পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশে চলছে। আপনারা অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন যে বঙ্গভবনে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এবং অনেকের মধ্যে বিহারী ইলিয়াস, সাংবাদিক পলাতক বিহারী ইলিয়াসের একটা ফেসবুক স্ট্যাটাস দেখার পর অনেকে আমাকে স্ক্রিনশট দিয়েছেন যে এটা আসলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি ঘটতে যাচ্ছে বঙ্গভবন কেন্দ্র করে, কিংবা মহামান্য রাষ্ট্রপতিকে কি সরিয়ে দেওয়া হচ্ছে। দেখেন, এইখানে এই কথাটা ব্যাখ্যা করার পূর্বে আমি একটা তথ্য আপনাদেরকে দিই। বাংলাদেশে এই মুহূর্তে যা চলছে, যা হচ্ছে, প্রত্যেকটা বিষয়ের নেপথ্যে রয়েছে আইএসআই, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, এবং তুরস্কের ব্রাদারহুড একটা সংগঠন রয়েছে। এরা, অর্থাৎ তুরস্ক, আইএসআই সম্মিলিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্যাডোর নিচে, ছায়ার নিচে বসে বাংলাদেশে এই ধরনের পরিকল্পনা তারা চালাচ্ছে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে 2026 সালের সেপ্টেম্বর মাসে সম্ভবত মাননীয় সেনাপ্রধান, যে আমাদের বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান, তার মেয়াদ শেষ হয়ে যাবে, এবং এরপর সৈয়দ রেফাত আহমেদ, বর্তমান প্রধান বিচারপতি বাংলাদেশের, তাকে রাষ্ট্রপতি ঘোষণা করে সেনাপ্রধানকে পরিবর্তন করে তারা একটা দীর্ঘমেয়াদী ক্ষমতার মসনদ পাকাপোক্ত করবে, এবং এই মসনদে থাকবে জামাত এবং এনসিপি। অর্থাৎ এটার পুরো পরিকল্পনা হচ্ছে নির্বাচন কিভাবে বিলম্বিত করা যায়, অর্থাৎ কোনো রকম টেনে টুনে, ফেব্রুয়ারির কথা বলা হয়েছে, সেটা সেপ্টেম্বর নেবে। সেপ্টেম্বর দেশের পরিস্থিতি ঘোলাটে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করার কথা বলে সেটাকে আরও বেছাবে, এভাবে 26 সাল পর্যন্ত টেনে নেবে, এবং 26 পর্যন্ত টেনে নেবার পর তারা নির্বাচন দেবে না। তারা এই যে সৈয়দ রেফাত আহমেদ, প্রধান বিচারপতি জামাতের, তাকে রাষ্ট্রপতি করে ডক্টর ইউনূস এভাবেই দেশকে পরিচালনা করার একটা প্রক্রিয়া চালাচ্ছেন, এবং দেশের মূল অর্গানগুলোর দায়িত্বে থাকবে জামাত এবং এনসিপি। এটা আইএসআই এবং তুরস্কের একটা মহাপরিকল্পনা, এবং এটা নিয়ে মূলত এই বিহারিরা লাফালাফি করতেছে যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হবে, প্রথমত রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের করে দেওয়া হবে, এরপর নেক্সট টার্গেট মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই ধরনের একটা মিডিয়াতে তারা ছড়িয়ে দিয়েছে। এটা তেমন কিছু না, তাদের ষড়যন্ত্র 5ই আগস্টের পর থেকে চলমান ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। আপনারা যারা একটু চিন্তায় পড়ে গেছেন, মুক্তিযুদ্ধপন্থী বিশেষ করে, চিন্তার কোনো কারণ নেই। সেনাপ্রধান কিংবা মহামান্য রাষ্ট্রপতি, কাউকে তারা এই মুহূর্তে সরাতে পারছে না। চেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র চলছে, বাট সেই ষড়যন্ত্র এন্ডিং আওয়ারে গিয়ে সফল হতে পারবে না। মহামান্য রাষ্ট্রপতিকে ঘিরে যে আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেটা এর থেকে বেশি কিছু না। আর যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াতে, সবগুলা গুজব, মুখরোচক, বানোয়াট, মানে ভিউ ব্যবসা করার জন্য। যাই হোক, আমাদের দেশে বাক স্বাধীনতার একটা চরম অর্গাজম আমরা দেখতে পাচ্ছি। একটা আনন্দের বিষয়, ধানমন্ডি 32 থেকে যে রিক্সাওয়ালাকে গ্রেফতার করা হয়েছিল, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছিল, আজকে তার জামিন হয়েছে। এবং পাশাপাশি আরও একটা লজ্জাজনক ঘটনার জন্ম দিল অবৈধ ইউনূসের অবৈধ প্রশাসন। মাই টিভি, বাংলাদেশের ইতিহাসের একটা অন্যতম প্রাচীনতম টেলিভিশন চ্যানেল, এটার যে চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, জনপ্রিয় ইউটিউবার যে তৌহিদ আফ্রিদি রয়েছে, তার পিতা, তাকে গ্রেফতার করা হয়েছে। আমি যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি, শুনেছি, নাসিরউদ্দিন সাথীর কাছ থেকে দীর্ঘদিন যাবৎ এনসিপির টুকাইরা চাঁদা দাবি করেছিল, এবং একটা পর্যায়ে তিনি চাঁদা দিয়েওছেন। হয়তোবা চাঁদার অঙ্কে কোনো একটা গুগলেট পেকেছিল কিংবা ঝামেলা হচ্ছিল। দীর্ঘদিন থেকে তিনি একটা কন্ট্রোভার্সির মধ্যে ছিলেন তাদের, মানে এনসিপি নেতাদের কাছে। সেই জায়গা থেকে হয়তোবা চাঁদা দিতে, মানে তারা যে পরিমাণ দাবি করেছে সেই পরিমাণ দিতে অসম্মতি জানিয়েছিলেন। সেই জায়গা থেকে তাকেও আজকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। একজন টিভি চ্যানেলের চেয়ারম্যান যেখানে নিরাপদ না, যার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, সেক্ষেত্রে যারা সংবাদ মাধ্যম কর্মী রয়েছে বাংলাদেশে, তারা কিভাবে এই অবৈধ ইউনূস প্রশাসনের অবৈধ অপকর্ম, দুঃশাসন, অপসংস্কৃতি, অপরাজনীতির বিরুদ্ধে কথা বলতে সাহস দেখাবে? গোড়ায় যখন তারা হাত দেয়, তখন আলটিমেটলি ডালপালাগুলো এমনিতেই পড়ে চলে যায়। তো নাসিরউদ্দিন সাথী একজন টেলিভিশন চ্যানেলের মালিক, সে নিরাপদ না, তাহলে তার কর্মীরা কিভাবে নিরাপদ থাকবে, এবং তার কর্মীরা কিভাবে এই ইউনূস প্রশাসনের বিরুদ্ধে কথা বলতে পারবে বা কথা বলার দুঃসাহস দেখাবে? তারা মূলত এটাই চাচ্ছে যে তারা একটা ভয়ের সাম্রাজ্য বিস্তার করে, ভয়ভীতির সাম্রাজ্য কায়েম করে, তারা দেশে বাক স্বাধীনতা বলে যে একটা শব্দ রয়েছে, সেটাকে চিরতরে ধূলিসাৎ করে দেবে, এবং সেটা তারা করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। বিএনপি এখনো বুঝতেছে না, তাদেরকে বলির পাঠা বানানো হয়েছে, তাদেরকে নির্বাচন দেবে না। এই জিনিসটা বিএনপি কবে বুঝবে আমার মাথায় আসছে না। একটা জিনিস খুব
মজা পেয়েছি আজকে। বিবিসিতে একটা নিউজ এসে দেখলাম, তারেক রহমান বলেছে এদেশ যেন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হতে পারে। অথচ চরমপন্থা মৌলবাদের অভয়ারণ্য তাদের নিজেদের সংগঠন বিএনপি, এবং বিএনপি বারবার চরমপন্থী মৌলবাদী জিহাদি জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, তাদের মতো চলেছে, তাদেরকে সাথে নিয়ে সংসার করেছে। এবং জামাতের সাথে তাদের যে 50 বছরের সংসার জীবন, জামাত তো একটা আপাদমস্তক মৌলবাদী চরমপন্থী সংগঠন, জামাতের সাথে সংসার করতেছে, বাসর করতেছে, বাচ্চা পয়দা করেছে এবি পার্টি এনসিপির মতো বাচ্চা। অথচ এখন বিএনপির সেই ডাকাত তারেক রহমান বলতেছে তোমরা চোরদের কথা শুনো না, তোমরা চুরি করো না, চুরি করা মহাপাপ। এক মুখে দুই কথা শুনতে আসলে ভালো লাগে না। যাই হোক, এগুলো ডাবল স্ট্যান্ডার্ড, তাদের পূর্ব চরিত্র, ভবিষ্যতেও তারা এই ধরনের চরিত্র প্রদর্শন করবে, সেটা নিয়ে আসলে আমরা শঙ্কিত না, কিংবা আমরা দ্বিধার মধ্যে পড়তে চাই না, কারণ তারা এভাবে করবে। তো যাই হোক, মূলত মহামান্য রাষ্ট্রপতির এই বিষয়টা খুলাসা করার জন্যই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা। আমি আবারও স্পষ্ট করে আপনাদেরকে বলে দিতে চাই, এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরানোর কোনো পরিকল্পনা তাদের নাই। তারা মিডিয়াতে হাইপ ক্রিয়েট করার জন্য একটা এই চেষ্টা করতেছে, এবং তারা সেটা মোটামুটি সফল হয়েছে। 26 সালের পূর্বে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতিকে সরাতে পারবে না, এবং সেনাপ্রধান যতদিনে অন্তত পক্ষে ক্ষমতার মসনদে রয়েছে। কারণ আজকে রাষ্ট্রপতি সরে গেলে কালকে সেনাপ্রধানকে সরিয়ে দেবে, দেন সেনাপ্রধানকে গ্রেফতার করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। সেনাপ্রধান এই সিদ্ধান্ত বা এই রিস্ক আমার মনে হয় না নেবে। যাই হোক, সময় বলে দেবে আসলে কি হয়। ভালো থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।